তুমি এখানে শুয়ে আছো কেন? তোর আসতে দেরি হচ্ছে দেখে আবার নিয়ে অপেক্ষা করছিলাম। তোমারও তো শরীর খারাপ, তুমি এখানে বসে না থেকে ঘুমিয়ে পড়তে। তোকে পাওয়ার জন্য 11টা বছর অপেক্ষা করেছি, 9 মাস পেটে ধরে অপেক্ষা করেছি। আর তুই আমাকে শিখাচ্ছিস অপেক্ষা কাকে বলে? যখন তুই নিজের সন্তানের বাবা হবি তখন বুঝবি সন্তানের মায়া কি। মা, তোমাকে না আমি 1000বার বলেছি যে আমার জন্য তুমি রাত করে না খেয়ে বসে থাকবে না। না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ করবে। আচ্ছা ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে আসছি। মা বললো তোমার নাকি মাথা ব্যথা। হ্যাঁ, সন্ধ্যায় মাথা ব্যথাটা ছিল, এখন একটু কম। তো সব কাজ মাকে কেন করতে হবে? মা করলে যে কথা আমি করলেও সে একই কথা। মোটেও একই কথা নয়। কি মনে করো তোমার জন্য আমি রাত জেগে পাহারাদার হয়ে থাকবো? এমনি ওষুধ খেয়ে মাথা ব্যথাটা একটু কমেছে, তোমার সাথে তর্ক করে সেটা আর বাড়াতে চাই না। আগামী শুক্রবার ওদের বাসায় একটা অনুষ্ঠান আছে, ওকে ওর বাবার বাড়িতে রেখে আসতে যাচ্ছি। এই কটা দিন তুমি থাকবে না, বাড়িটা একেবারেই ফাঁকা ফাঁকা লাগবে। মাত্র তো 1 সপ্তাহ মা, সামনের শনিবারই আমি চলে আসবো। আমি কিন্তু আপনার ছেলেকে অনেকবার বলেছিলাম অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে। আমি অনুষ্ঠানের 2-1 দিন আগে যাব, তারপরে অনুষ্ঠান শেষ করে দুজন একসঙ্গে চলে আসবো। দেখ তোর যেটা ভালো মনে হয়। জামাই বাবা যদি এসে গেছে, খুব ভালো কাজ করেছো। 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে জামাই না আসলে কে আসবে বলো? অনুষ্ঠান শেষ করে তারপর যেতে পারবে। তোমার অফিস তো আমার বাসার কাছে, এখান থেকে অফিস করবে। আপনার অনুরোধ আমি অবশ্যই রাখবো। দুপুরে খাবারটা খেয়ে যাও, খালি মুখে বিদায় দিতে হবে। এত কিছু রান্না করতে গেলেন তো আম্মা? এই সামান্য পোলাও আর মাংস। যে পরিমাণ রান্না হয়েছে মনে হচ্ছে না যে দুপুরের খাবার খেতে বসেছি, মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে দাওয়াত খেতে আসছি। কি ব্যাপার মা? ও তুই খেয়ে এসেছিস? আমি তো তোর জন্য না খেয়ে বসে আছি, ভেবেছিলাম যে তুই আসলে একসাথেই খাবো। আচ্ছা এখন তো শুনলে আমি খেয়ে এসেছি, যাও এখন খেয়ে নাও, যাও। এত রাতে জেগে আছো যে মা? বুকের ব্যথাটা একটু বেড়েছে, তাই ঘুম আসছে না। রাতে ওষুধ খাওনি? ওষুধ না খেলে তো তোমার সমস্যা হবেই। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি নিচে গিয়ে তোমার ওষুধ এনে দিচ্ছি। এত রাতে তোকে বাইরে যেতে হবে না, সকালে গিয়ে নিয়ে আসলেই হবে। আচ্ছা ঠিক আছে, তবে এরপরে ওষুধ শেষ হয়ে যাওয়ার মিনিমাম 3 দিন আগে তুমি আমাকে জানাবে। গতকাল যে কবিতাদের বাসায় গেলাম, কবিতার মা তো আমাকে আসতে দিতেই চায় না। উনি আমাকে অনেক স্নেহ করেন, মাঝে মাঝে মনে হয় উনি তো আমার আপন মায়ের চাইতেও বেশি কিছু। এক বেলার আদর পেয়ে নিজের মায়ের সাথে অন্য কারো তুলনা করিস না বাবা। আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি আমার শাশুড়ি, উনি আমার মা, নিজের সন্তানের মতো স্নেহ করে। পারলে অনেকদিন গিয়ে থাক, তখন বুঝবি কে আপন। আমি যদি সারা জীবন গিয়ে ওনাদের বাসায় পড়ে থাকি, তারপরেও দেখবে তিনি আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করছে। তাহলে তো শ্বশুর বাড়িতে যেয়ে কয়েকটা দিন থেকে আয়, দেখি তো শাশুড়ি তোকে কেমন যত্নার্থী করে। ঠিক আছে, পুরো 1 মাস থেকে আসবো। আরে তুমি যে যাও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি মার কাছে যাচ্ছি। তুমি এসেছো, আমার ঘরটা আনন্দে ঝলমল করছে। মা যে কি বলেন না, তোমরা বেড়াতে আসলে আমার কাছে তো ঈদের মতো আনন্দ লাগে। আপনি আসলে আমাকে অনেক স্নেহ করেন। আমরা এবারে পুরো ছুটিটা তোমাদের বাসায় কাটাবো। তোমার কি মাথার সমস্যা হয়েছে? শ্বশুর বাড়িতে কেউ ছুটি কাটাতে আসে 2-1 দিন থাকা যায়, তাই বলে 1 মাস? জামাই বাবাজি, তোমার অফিস ছুটি নাকি? ইয়ে মানে তোমাদের জামাই তো অফিস থেকে 1 মাসের ছুটি নিয়েছে। আপনারা যে যাই বলেন মা, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এবারে পুরো ছুটিটা আমি শুধুমাত্র আপনাদের সঙ্গেই কাটাবো। ও আচ্ছা। আচ্ছা, সিয়াম যে এবার এসে এতদিন থাকবে তুই জানতি না? শ্বশুর বাড়িতে এসে মানুষ এতদিন থাকে। বিয়ের পরে মেয়ের শ্বশুর বাড়ি হচ্ছে তার আসল ঠিকানা। সেই মেয়ে আর মেয়ে জামাই যদি এই শ্বশুর বাড়িতে এসে এতদিন থাকে, তাহলে মানুষ কি বলবে? আমাদের কথা শোনাবে না? তাই বলে কি আমি আমার পরিবারের সাথে বেড়াতেও আসতে পারবো না? তুই একদিনের জন্য ঘুরে যাবি, তাই বলে মানুষ এতদিন থাকে। ঠিকই তো প্রতিদিন মোবাইল করে বলতে আমি যেন এসে ঘুরে যাই, আর এখন যখন আসলাম তুমি আমাকে কথা শোনাচ্ছ। আমি বলেছি এসে ঘুরে যাবি, তাই বলে এখানে ঘাটি কাটতে তো বলিনি। ফ্রিজে না মাছ মাংস কিছু ছিল না। না না মা, কোনো সমস্যা নেই, দিন মাছ মাংস খেতেও ভালো লাগে না, ডাল সবজি দিয়েই খাই। তোমরা ভাত তরকারি নিজেরা নিয়ে খাও, আমি তো ওদিকটা দেখছি। না না মা, কি বলেন আপনি? নিজের হাতে বেড়ে না দিলে তো আমার পেট ভরেই না। আসলে হাতে অনেক কাজ তো, তোমরা একটু নিজেরা নিয়ে খাও। মা, তোমাদের জামাই খাওয়া শেষে চা খেতে ভালোবাসে, একটু চা বানিয়ে দিতে পারবে? তুই তো নিজেই দেখছিস আমার হাতে কত কাজ, চাটা একটু তুই বানিয়ে দে না। জামাই বাবা পাড়ার দোকান থেকে 1 প্যাকেট লবণ নিয়ে আসো না, যাও। পরে যাই। কি বলো, লবণ ছাড়া চলবে? অলসতা না করে একটু তাড়াতাড়ি যাও। তাছাড়া সারাদিন শুয়ে বসে থাকলে শরীরে তো রসবাত হয়ে যাবে, হাত পা একটু নাড়াচাড়া তো করতে হবে, তাই না? একটা কাজ করো না প্লিজ, ছাদে গিয়ে একটু গাছগুলোতে পানি দাও না, আগাছাগুলো একটু পরিষ্কার করে দিও, কেমন? তোমার মা এই কথাটা আমাকে কিভাবে বলতে পারলেন? এই যে আমাকে নাকি এখন ছাদে গিয়ে ফুল গাছের আগাছা পরিষ্কার করতে হবে, পানি দিতে হবে। এখানে অবাক হওয়ার মতো তো কিছু বলে না। তোমার কি মনে হচ্ছে না বাড়ির মেয়ের জামাই হিসেবে আমি প্রপার সম্মানটা পাচ্ছি না? ব্যাগ গোছাচ্ছ যে? বাসায় ফিরে যাচ্ছি। তুমি না বলেছিলে এখানেই থাকবে? তার আর দরকার হচ্ছে না, কারণ আমি আসাতে মনে হয় তোমাদের ঝামেলায় ফেলে দিয়েছি। তাহলে তুমি একটু বসো, আমাকে ডেকে তোমার জন্য নাস্তা বানাতে বলি। কোনো দরকার নেই, তাকে আর জাগাতে হবে না, আমি যাওয়ার সময় রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নেব।
কিরে বাবা, তোর তো শ্বশুর বাড়িতে পুরো 1 মাস থাকার কথা, আর 1 সপ্তাহ না যেতেই চলে এলি। তুমি আমাকে মাফ করে দাও মা, আমি না বুঝেই তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি মা। তুমি ঠিকই বলেছিলে, মায়ের চাইতে আপন এই পৃথিবীতে আর কেউ হয় না। শ্বশুর বাড়ির লোকজন প্রথম 2-1 দিন আমার আদর আপ্যায়ন যত্ন আত্তি করলেও যত দিন যেতে থাকে তত তাদের অবহেলা বাড়তে থাকে। এখন বুঝতে পেরেছিস তো, এই দুনিয়াতে বাবা মায়ের চাপন কেউ নাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাবা মায়ের আচরণ হলো মায়া মমতা, তা সময়ের সাথে কখনোই বদলায় না। আর অন্যদের আচরণ হলো অভিনয়, স্বার্থ শেষ হলে সময়ের সাথে সাথে আচরণও বদলে যায়। তুমি ঠিকই বলেছো, পর কখনো আপন হয় না, আর নিজের মা কখনো পর হয় না। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না।